Assalamualaikum everyone and welcome to Cars and Conversation. Today we have this extremely beautiful Honda Prelude which is owned by Mr. Shabil. Hi Mustafa. How are you? I'm good. Welcome back to the channel. Thank you. আমাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি রিশুট। জি রিশুট। লাস্ট টাইমটা আমাদের একটু আমার একটু বোরিং ছিল, বেশি ফ্যাকচুয়াল ছিল নাকি এন্ড একটু বেশি এক্সটেন্ডেড। হ্যাঁ বেশি এক্সটেন্ডেড ছিল 1 ঘন্টা। কিন্তু আপনার যেটা ফার্স্ট ভিডিও ছিল উইথ দ্য Civic আসলে দ্যাট the video itself was a huge hit for the car and also for you. So back small intro about you on the car. আচ্ছা, আমার নাম সাবিল। Basically I'm a businessman. I run a cafe in Siddheshwari. Yes. তো নামটা সবাই ফিগার আউট করে নেয়। আর this is my 1992 Honda Prelude. এটা মানে খুব মেটিকুলাসলি মানে পুট টুগেদার, মানে এটা যে অবস্থা ছিল মেটিকুলাসলি পুট টুগেদার। আর এটা হচ্ছে আমার সেকেন্ড Honda Prelude। আমার অ্যাকচুয়ালি কিন্তু অস্ট্রেলিয়ায় 94 ভার্সনটা ছিল, এটারই একটা হালকা ফেস লিফট ছিল। আর ফানিলি এনাফ আমার আব্বার কিন্তু 1981 একটা Honda Prelude ছিল, ওয়াও মাশাআল্লাহ, নাইস, which was a white color. আচ্ছা, সো ওইটা হচ্ছে সো Prelude এর আমাদের কিন্তু একটা মানে হিস্ট্রি আছে। সো এইটা আমার অ্যাকচুয়ালি গাড়ির লুকস কিন্তু অ্যাকচুয়ালি ইজ ভেরি সাবজেক্টিভ। কারো কাছে প্রিয়াস খুব পছন্দ, কারো কাছে সিএইচ এর পছন্দ, আমার কাছে যেমন এটা আমি নাই বললাম, ঠিক আছে। বাট আমি এখন একটা সার্টেন পয়েন্টে আমি বুঝি যে মানুষকে অ্যাকচুয়ালি ওই দিকে ইনসাল্ট করা উচিত না, যে যার যেটা পছন্দ সেটা চয়েস। সো আমার কাছে আই লাইক দি লুক অফ দিস কার মোর দেন হোয়াট ইট ডাজ। হ্যাঁ, মানে এটা কি করতে পারে এটা হচ্ছে সেকেন্ডারি। আমার কাছে গাড়িটা আউটলুক, সিলুয়েট, পিছে সামনে আমার কাছে খুব সুন্দর লাগে। এটা অনেক আগের থেকেই মানে সামটাইমস কিছু ডিজাইন মানে চোখে লেগে থাকে। সো আমি যখন অস্ট্রেলিয়া থেকে আসি আই কুডন্ট ব্রিং মাই কার, দ্যাট ওয়াজ মানে এটা আমার প্রেলুডের হিস্ট্রি যদি বলি, আমি ওটা চালাই প্রায় 5 বছর। আচ্ছা, সো মানে এটা অস্ট্রেলিয়া তো ভাস্ট জায়গা, সো এটা আমার সঙ্গী ছিল, মানে যেখানেই যাচ্ছি বাট অস্ট্রেলিয়া যেটা ছিল আমি একটা এক্সট্রিমলি ওটা আরো লোয়ার ছিল। সো লোয়ার তখন করছিলাম হচ্ছে উইথ দি নোশন যে গাড়ি সুন্দর লাগবে, বাট এটার অপারেটেবিলিটি এটা কি হবে, কোন জায়গায় গর্ত, ওটা মানে কয়লাবাদ ছিল ওটাতে। সো ইট ওয়াজ ওই দিক দিয়ে গর্ত আলা রাস্তা বা একটু আনইভেন রাস্তা, ইট ওয়াজ টেরেবল, বাট ইট ওয়াজ ভেরি স্টেবল এট হাই স্পিড, মানে হ্যান্ডলিং ওয়াজ অসম। তো এটা হচ্ছে তো 5 বছর চালানোর পরে আই গট টু নো about the car entirely, গাড়ির কি কি কোয়ার্কস আছে, কি কি ইস্যুস আছে সবকিছু। সো এটা যখন আমি অস্ট্রেলিয়া থেকে ব্যাক করি 2009-তে, আমার কিন্তু একটা অ্যাংজাইটি, একটা কোয়াম বা একটা দুঃখ ছিল অনেকদিন ধরে। সো এটা তো আমি নিছি অ্যাকচুয়ালি কিন্তু 2 বছরের আগে, বাট এটাকে বিল্ড করতে আমার সময় লাগছে। বিল্ড টু মাই অ্যাকচুয়ালি লাইকিং, হ্যাঁ। তো গাড়িটা অ্যাকচুয়ালি আমি মানে ওইএম করাটার টার্গেট, অনেকে তো যেটাকে ওইএম প্লাস ইয়া করে, আমি তারপরে ওই প্লাসটাও মাইনাস করে দিচ্ছি, যে আমার এটাকে ইট হ্যাজ টু লুক ওইএম। দ্যাটস ওয়াই ইট হ্যাজ গট দি কি বলে জেনুইন হোন্ডা অ্যালয় হুইলস। জি, মানে কিছু টুইকিং করছি ফর দি কারেন্ট টাইম, যেমন গাড়িটা যেমন লোয়ার করা, আমরা যখন লাস্ট টাইম ভিডিওটা করি তখন কিন্তু এটা লোয়ার ছিল না। সো এটা কিন্তু কয়লাবল লাগানো না, এটা কিন্তু জাপানিজ একটা কি ট্যানাবে আছে না, ওর স্প্রিংটা, ওই স্প্রিংটা পুট করা। তো আমার এইটা কিন্তু অ্যাকচুয়ালি দি হাই স্পেক অফ প্রেলুড। হ্যাঁ, এটা শ্যাসি নাম্বারটাকে যেটা বলে BB1। তো BB1-এ যেটা হচ্ছে যে ইট কামস উইথ এয়ারব্যাগ, 92-তে এয়ারব্যাগ, ক্রুজ কন্ট্রোল এবং 4 হুইল স্টিয়ারিং। সো ঢাকায় যেগুলো বেশি বাগ আসছে সেগুলো হচ্ছে BB4। BB4টা হচ্ছে যে এভরিথিং এলস মানে সবই ঠিক আছে, বাট এই এয়ারব্যাগ, 4 হুইল স্টিয়ারিংটা নাই। আর প্রবাবলি সানরুফও থাকে না। সানরুফটা অ্যাকচুয়ালি থাকে না, সানরুফটা কিন্তু একটা অপশনাল ইয়ে, মানে BB4-এও ইউ ক্যান টেক সানরুফ। তো জাপানে কিন্তু অ্যাকচুয়ালি সানরুফটা মানুষজন প্রেফার করে না। দ্যাটস ওয়াই ইউ সি যে JDM সিভিক গুলো একটারও কিন্তু সানরুফ নাই, বিকজ কেউ টিক করে নেই ওই সামনে। তো প্রেলুড কিন্তু জাপানের বাইরে সব জায়গায় কিন্তু বাই ডিফল্ট সানরুফ আসবেই, এটা প্রেলুড ট্রেডমার্ক। মানে বিকজ ইন আমেরিকা আই হ্যাভ সিন, ইন কানাডা অ্যাজ ওয়েল, সব জায়গাতে কিন্তু আসলে সানরুফ
সবাই দেখেছে। আর এইটা কিন্তু অ্যাকচুয়াল সানরুফ। হ্যাঁ, মানে আমাদের যেগুলো দেখি সেগুলো কিন্তু মুনরুফ। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইটস ওপেক, মানে এটা মেটাল এটা বার হয়, এবং এটা বার হয় একটু এক্সটেন্ড করে ছাদে, এবং এটা অ্যাকচুয়ালি অ্যাক্টস অ্যাজ আ স্পয়লার অলসো। সো এবং এটা দেখতেও স্ট্যান্ডসটাও সুন্দর হয়, সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, এটা আমার আনার পরে এটা আমি কিন্তু জাপানের অকশনে প্রায় 2-2.5 বছর আমি অকশনে কিন্তু বসে বসে দেখি আমি কোন গাড়িটা আমার নিব, কোন গাড়িটা নিব। সো আমার অস্ট্রেলিয়াটা ছিল ম্যানুয়াল, এটা কিন্তু অটো। সো অটো কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম ম্যানুয়াল নিব, অটো নিব, ম্যানুয়াল নিব, অটো নিব। তখন আই ওয়াজ 20 years younger, তখন একটা সার্টেন ব্লাড বয়লিং, এখন ব্লাড তো ডাইলিউটেড হয়ে গেছে। তো এখন চিন্তা করলাম ঠিক আছে, ইন থিওরি তো শক্ত আছে, বাট লিমিটেশনস অনেক চলে আসছে। সো যেমন এখন এলিভেটেড এখানে ম্যানুয়ালটা মজা লাগতো, বাট অ্যাকচুয়ালি এলিভেটেড ইজ নট দ্য রিয়েলিটি তো নিচে, যেটা মাত্র আমরা ক্রস করে আসলাম। হ্যাঁ, সো তো আমি অটোটা, এবং অটোটা অ্যাকচুয়ালি ম্যানুয়ালটা চালায় মোর মজা, বিকজ মানে আরপিএমটা ইউ ক্যান কন্ট্রোল, ভিটেক ট্রিগারটা আমি যখন ইচ্ছে ভিটেক ট্রিগার করতে পারবো। এটা হচ্ছে কিক ডাউনের উপর, যদিও এটা অটো ইজ ভেরি রেসপন্সিভ। সো এইটা, সো অটো নেওয়ার, এটা অনেকে বলে ভাই অটো নিছেন কেন, আমি বললাম যে কাম টু মাই এজ, ইউ উইল আন্ডারস্ট্যান্ড why. But এমনিতে the whole design of the Prelude, exterior and interior itself, it's a very unique approach from Honda, I believe. কারণ এরকম কিন্তু আসলে similar designer গাড়ি নাই from Honda, so it's a bit different. Honda Prelude was actually Honda's flagship car. NSX টা আসার পরে NSX became their flagship. Right. আর অ্যাকচুয়ালি মানে হোন্ডাকে তো ভাগ করা যায় অ্যাকিউরা এবং হোন্ডা। জি। তো আউটসাইড ইউএস সবই তো হোন্ডা, সো ওই হিসাবে এনএসএক্স টা টপ, তারপর কিন্তু প্রেলুড। ইন্টিগ্রা, সিভিক কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইকোনমিক্যাল রেঞ্জে, মানে সিভিক কিন্তু ইন্টিগ্রা হচ্ছে সিভিক প্লাস, মানে ইন্টিগ্রা কিন্তু সিভিকের শ্যাসির উপরই বেড়ে, আর প্রেলুড কিন্তু স্ট্যান্ড অ্যালোন। আর প্রেলুড কিন্তু অ্যাকচুয়ালি ইটস আ লাক্সারি ক্রুজার। প্রেলুড ইজ নট আ স্পোর্টস কার, ইটস এ জিটি ক্রুজার। যেমন ইনফ্যাক্ট হোন্ডার মানে এনএসএক্স, সিভিক, ইন্টিগ্রা, অ্যাকর্ড সবাই কিন্তু টাইপ আর ট্রিটমেন্ট পাইছে, নট প্রেলুড। এটা পাইনি, বিকজ ইট ইজ নট মেন্ট ফর দ্যাট। মানে এটা হচ্ছে যে আপনি চালাবেন, হাই স্পিডে চালাবেন, ক্রুজ করবেন, তাহলে ক্রুজ কন্ট্রোল দিছে কেন? হ্যাঁ, তো এইটা হচ্ছে ইয়ে। সো এইটা লুকস ওয়াইজ আমি ইউর রাইট, বাট এটা হচ্ছে আমার কাছে তো সুন্দর লাগেই, বাট দেয়ার আর সার্টেন সেগমেন্টস তারাও এটাকে দে লাভ দে লুক। বাট প্রেলুডের বা আমি ডিজাইন ইন জেনারেল যেটা আমি সবসময় বলি, লাস্ট রিশোটও যেটা বলছিলাম, যে গাড়ি কিন্তু দুই টাইপের ডিজাইন আছে, একটা হচ্ছে ম্যাসকুলিন, একটা হচ্ছে ফেমিনিন। রাইট। সো ম্যাসকুলিন ডিজাইন অ্যাকচুয়ালি কিন্তু ভালো এজ করে না। আচ্ছা। তো ম্যাসকুলিন ডিজাইন বলতে আমি বুঝি হচ্ছে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ল্যাম্বরগিনি কোন্টাস, ইটস অ্যাকচুয়ালি ম্যাসকুলিন ডিজাইন, মানে বক্সি এন্ড এভরিথিং। এটা কিন্তু এই এরাতে মানুষ বুঝবেই এটা কিন্তু 70s এর, মানে ইট ইজ আন্ডারস্টুড। বাট মিউরা অন দ্য আদার হ্যান্ড, ইয়েস, মিউরা কিন্তু ফেমিনিন ডিজাইন। সো ওই হিসেবে এখন সুপ্রা কিন্তু ফেমিনিন ডিজাইন, আর R34 কিন্তু ম্যাসকুলিন ডিজাইন। বাট R34 কিন্তু মানুষজন লুকসের থেকে বেশি কিন্তু অ্যাকচুয়ালি RB26, and also I feel like it's more RB26 ছাড়াও also the Fast and Furious, হ্যাঁ ওটা তো obviously in the skyline, মানে ওইটার জন্য আসলে ওইটা। বাট আমরা কিন্তু R34 পছন্দ করি জাস্ট বিকজ ইটস R34, নট বিকজ অফ দ্য ডিজাইন। মানে আমাদের কাছে ডিজাইনটা ভালো লাগে। যেমন ওয়াই ডু উই লাইক ক্রাউন কিন্তু ম্যাসকুলিন ডিজাইন, যেটা ওই মানে 170 পর্যন্ত ইট ওয়াজ ম্যাসকুলিন ডিজাইন, বাট পরে গিয়ে কিন্তু ফেমিনিন ডিজাইন হয়ে গেছে। সো এইটা কিন্তু ভেরি ফেমিনিন ডিজাইন, মানে এটা সুইপি লাইন্স, এবং এটার মাঝে কিন্তু কোনো ওভারলি বিল্ড কোনো কিছু নাই, মানে এক্সট্রা যে মনে হচ্ছে যে এটা মানে সুপ্রা যেমন ভেন্ট টেন দিয়ে রাখছে বাট সবগুলো ব্লকড, এটা কিন্তু সবকিছু পারপাসফুলি বিল্ড। কিন্তু আর ড্যাশবোর্ডটা যেটা হচ্ছে যে ড্যাশবোর্ডটা আই লাভ দ্য ড্যাশবোর্ড, খুবই সুন্দর, ভেরি নাইস। এবং ড্যাশবোর্ডের ডিজাইন, আজকে তো ইউ ডিড দি FL1 সকালে, and you also did my Civic, রাইট। কিন্তু ড্যাশবোর্ডটা ইফ ইউ লুক অ্যাট ইট, আমি সুন্দর কথা বলবো না, একটা ড্যাশবোর্ডে মানে গাড়িতে বসার পরে ইউ শুড ফিল যে তুমি ক্লস্ট্রোফোবিক কোনো জায়গায় যাতে আমি না বসে, যেমন এটা যে একটা ওয়াইডার একটা, মানে ইউ ফিল ওপেন অ্যাবাউট ইট। অনেক গাড়ি আছে ড্যাশবোর্ড গুলো এত কাছে
ইউ ফিল যে যখন এই যে জিআরএস আমি যে ট্যাবলেটটা যে সামনে বসে আছে আমার কাছে মুখের উপরে এবং এখানে যে সেন্সর গুলো আছে এই যে আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় আমাকে একটা জায়গায় বন্দি রাখছি আমি সুপ্রা ও মাই গড ভেরি ক্লস্ট্রোফোবিক আমার এটা পছন্দ না এখন শরীর খারাপ হয়ে যায় কিছুক্ষণ পরে সো গাড়ির ওপেননেস ইজ ভেরি বিগ ফ্যাক্টর যেমন এইটার যে থার্ড জেনারেশন বিলিভ মি মুস্তাফি ইফ ইউ ড্রাইভ ইট মানে গাড়ির মানে ডোন্ট থিঙ্ক অফ ইট অ্যাজ এ স্পোর্টস কার বাট ওটা এ পিলারটা হচ্ছে মানে 2 অ্যাঙ্গেলেরও কম এবং ওটা হচ্ছে 320 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এবং গাড়িতে বসে মনে হচ্ছে কি আমি মনে হয় গাড়ির ছাদে বসে আছি হ্যাঁ ওরকম একটা সেন্সেশন বাট ইভেন this one as well এটার কিন্তু আসলে the angle মানে viewing is great আমি I can look at almost everything around without any distractions এটা তো sorry for this engine sounds fantastic এটা H22 এর আবার এখানে একটা বৈশিষ্ট্য আছে যেমন এটা ঢাকা শহরে এটা তো প্রোজ এন্ড কনস বলবো এইটা তো মানে রিকোয়ার্স 95 মানে ও ক্যাভিয়ার চাচ্ছে আমি দিচ্ছি তাকে শুটকি সো এইটা মানে ও রাগ হয়ে আছে অলসো মানে জাপান থেকে এসে সে খুবই রাগ তো এইটা কিছু করার নেই এখন অকটেন বুস্টার দিচ্ছি এই যে আজকে বললাম যে মানে ভিডিও অন করার আগে যে ডাইনো ট্যাপ দিলাম এন্ড দেখা যাক মানে বাট এটাকে স্ট্রেস মানে ক্যাজুয়ালি স্ট্রেস করি মানে সবসময় এটাকে স্ট্রেস করি না সো ডিজাইন ইটস আই লাভ দ্য ডিজাইন এবং আই এম শিওর লট অফ পিপল লাভ দ্য ডিজাইন বাট এটা দিস উইল এজ রিয়েলি ওয়েল ইট হ্যাজ এজড অ্যাকচুয়ালি এটা 33 বছর পুরানো মানে আপনার এক্সপেরিয়েন্স কেমন যাচ্ছে উইথ দ্য কার ইন টার্মস অফ ড্রাইভিং এন্ড রাইডিং ড্রাইভিং আমি কালেকটিভ এক্সপিরিয়েন্স বলি সেটা অস্ট্রেলিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে মানে ওটা এটা এবং আমার কারেন্ট যে সিভিক গুলো আছে সেটা এইটা ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট কারেন্ট ক্রপ অফ কার্স যে টার্বোচার্জড লো এন্ড টর্ক টনিক ওটা এটাতে আশা করা ভুল হবে না ঠিক আছে এনে ইঞ্জিনের লো এন্ড টর্ক এমনি থাকে না ঠিক আছে এটা হচ্ছে যা কথা বলতে হবে তার সাথে মানে মানে 5000 4000 5000 আরপিএম ওর সাথে কনভারসেশন ওই জায়গায় সো আমার সিভিক গুলা অ্যাকচুয়ালি লো এন্ডে পিকআপটা অনেক বেশি যেটা অ্যাকচুয়ালি ঢাকা শহরে অ্যাকচুয়ালি লাগে হ্যাঁ মানে ঢাকা শহর মানে কি মানে আমাদের মতো সিটিতে মানে অস্ট্রেলিয়া ইউএস এর যেখানে ওয়াইড রোডস এন্ড এভরিথিং তখন কিন্তু ওটা ম্যাটার করে না বাট এখানে লো এন্ড টর্ক এখানে একটু পুল দিলাম বাট এইটা মানে ঢাকা শহরে ইট অ্যাকচুয়ালি ড্রাইভস লাইক এ সিভিক মানে পুরান দিনের সিভিক কিন্তু একে ট্রিগার করলে ও আরেকটা বিস্ট হয়ে যাবে বিকজ ইট হ্যাজ গট 200 হর্স পাওয়ার আর ফ্রন্ট হুইল ড্রাইভ তো সিস্টেম লস্ট অ্যাকচুয়ালি কম হ্যাঁ সো এই দিক দিয়ে কিছু বেনিফিট আছে সো আমি যদি আমার এক্সপিরিয়েন্স যেটা বলি সেটা হচ্ছে যে এটা আন্ডার 5200 আরপিএম দিস কার কুড বি ভেরি ডসাইল হ্যাঁ ডসাইল ইন দ্য সেন্স যে সে ক্যাম্প প্রোফাইলটা ওপেন হয় না তো সে কিন্তু খুবই কনজারভেটিভ ভাবে চলতে পারে সো এটা কিন্তু লিটারে 10 কিলোমিটার পার লিটার নেওয়া যেতে পারে ঠিক আছে কিন্তু ওই আমি যদি অলওয়েজ ভিটেকে ট্রিগার করি তাহলে কিন্তু ফুয়েল ইকোনমি গাড়ির প্রোফাইলটাই চেঞ্জ হয়ে যায় মানে এটা ভিটেকের মজাটা হচ্ছে যে এই K20 বলেন বা H22 বলেন স্পেশালি H22 ভিটেক ক্রসওভারটা ইজ ভেরি অডিবল মানে এই যে যতগুলা হোন্ডা যে বলে আই ভিটেক এগুলা কিন্তু অডিবল না এটা কিন্তু 5200 পরে ইঞ্জিন নোটটাই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ এবং ওই নোট যখন চেঞ্জ হয় ইউ কান্ট হেল্প ইট মানে গাড়িটা না মানে এক্সপোনেনশিয়ালি কিন্তু এরকম স্পিড উঠে যায় সো এটা খুব ভয় লাগে মাঝে মধ্যে হ্যাঁ যে মানে ইটস ভেরি অ্যাডিকটিভ হ্যাঁ ফর শিওর হ্যাঁ সো এখন এটার আমি যেটা হোন্ডা যেটা ইঞ্জিনের যেটা একটা মেজর ইস্যু বলবো না এটা কিন্তু ভালভ অ্যাডজাস্টমেন্ট করতে হয় অন রেগুলার বেসিস যেটা আমি অস্ট্রেলিয়াটা করতাম এটা হোন্ডা গাড়ির এটা হচ্ছে এটা কোয়ার্ক হ্যাঁ ভালভ অ্যাডজাস্টমেন্ট করতে হয় আর এটা হচ্ছে সমস্যা হচ্ছে এটা টাইমিং বেল্ট ওকে সো টাইমিং বেল্ট এটা ছিঁড়ে গেলে খবর আছে ঠিক আছে সো এটা এভরি 100,000 কিলোমিটার পর পর টাইমিং বেল্ট চেঞ্জ সো এই কিছু করতে যেভাবে সে আসে এটা হচ্ছে ফ্যাক্ট অফ লাইফ হ্যাঁ এটা এই যে এলিভেটর নিচে আসলে আবার উঠতেছি সো the car is very stable in a sense যে গাড়িটা মানে যেটা Honda is known for যে chassis is very good steering
ইনপুট অসম, ফ্যান্টাস্টিক আসলে। তো স্টিয়ারিং ফিল সেন্সেশন ইজ ভেরি গুড। ইঞ্জিন H22A ইজ অ্যাকচুয়ালি মার্ভেল, হ্যাঁ 4 সিলিন্ডারের মাঝে, হ্যাঁ ইটস আ মার্ভেল। এবং এটার পোটেনশিয়াল কিন্তু অনেক, মানে এটাকে আমি যদি ওএমই রাখতেছি, বাট এটা 200 হর্স পাওয়ার। এখন এটা আমি যখন জাপান থেকে আনি, ইটস ওয়ান ওনার কার, আমি প্রিটি সার্টেন যে মানে যেটা 200 ঘোড়া বলে না, 30টা ঘোড়া মনে পালাই গেছে আমার মোস্ট লাইকলি। আর ঢাকার শহরে ফুয়েলে তো কিছু ঘোড়া, কিছু ঘোড়া পালা। সো বাট এটাকে আমি ইচ্ছা আছে পরে হয়তো ইনটেক ম্যানিফোল্ড বা এক্সস্ট ম্যানিফোল্ড দিয়ে কোল্ড এয়ার ইনটেক লাগায় কিছুটা, মানে ওএম প্লাস হয়ে যাচ্ছে, বাট তারপরে যদি ওএম লুকটা রাখা যায়, দ্যাট ইজ ইট। সো ম্যানুয়ালটা ওয়াজ অস্ট্রেলিয়া, ইট ওয়াজ রিয়েলি ফান। এখন তো আমি খালি এক্সেলারেট চাপতেছি, আর তো কোনো কাজ নেই। In general, are these cars very hard to maintain, or মানে field servicing and maintenance এ বেশি ইস্যু দেয়, or is it? মেইনটেনেন্সটা অ্যাকচুয়ালি পুরান গাড়ি, তো পুরান গাড়ির একটা ভয় সবসময় থাকে। এই যে আমি স্ট্রেসটা যদি করি, আই হ্যাভ টু স্ট্রেস ইট ইন দ্য ভিসিনিটি অফ দ্য গ্যারাজ। মানে আমি এটা মানে অজপাড়ায় গিয়ে স্ট্রেস করবো না, যেখানে ইট মাইট মানে গেট মি স্ট্যান্ডার্ড। বাট পুরান গাড়ির একটা সার্টেন একটা ইনহিবিশন থাকে যে কিছু হইলো কি কিছু হলো না। যেমন আমি একটু আগে টাইমিং বেল্টের কথা বললাম, ইটস আই এম শিওর ইউ নো অ্যাবাউট দ্য ইন্টারফারেন্স ইঞ্জিন, তাই না? এটা কিন্তু ইন্টারফারেন্স ইঞ্জিন আবার নাও, ওকে, মানে এটা দুটো মোড আছে। এটা ভিটেকের নিচে ইটস এ নন ইন্টারফারেন্স ইঞ্জিন। আচ্ছা, তেমন টাইমিং বেল্ট ছেড়ে গেলে ওই ভালভটার কিছু বাঁকা হবে না। বাট আমি যদি ভিটেকে যদি আমি প্রাইম বেল্ট ছেড়ে, তাহলে ইঞ্জিন বাদ। সো তো টেনশন থাকে, ভিটেকে যখন আসি খুশিও লাগতেছে বা ভয়ও লাগতেছে। তো বাট এটা 96,000 লেখা আছে, 96,000 কিলোমিটারে এটা টাইম বেল্ট চেঞ্জ হয়েছে। তো এটা এখন চলছে 133, which is nothing for this engine. জি, সো এটা হচ্ছে একটা। আর ফুয়েলটা একটা ইস্যু, বিকজ H22 যেমন ফুয়েল ক্যাপের মাঝেই লেখা আছে, এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে যে প্রিমিয়াম আনলিমিটেড দরকার। এন্ড প্রিমিয়াম মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ইটস 95, হ্যাঁ মানে রন যেটাকে বলে। তা অস্ট্রেলিয়া তো প্রিমিয়াম ছিলই, আবার আমেরিকা এত গাধা, ওর প্রিমিয়াম আনলে এখানেও লেখা থাকে। কারণ ওদের হচ্ছে যে ওরা সব জায়গায়, ওদের তো যেটা সমস্যা হচ্ছে, ওদের সবকিছু হচ্ছে এক্সপ্লেনেশন থাকতে হবে যে এটা উইন্ডো ওপেন, উইন্ডো ক্লোজ। হ্যাঁ, ওদের তো ওরা তো আবার ভুলে ডিজেলও ঢোকায় দেয়। যেমন ইঞ্জিন কিন্তু ট্যাপিটের নয়েজ হচ্ছে, ভুলে গেছেন? 20 টাকা দিলে আমি খুশি। তো অস্ট্রেলিয়া ফুয়েল নিয়ে কোনো সমস্যা ছিল না, এখানে একটা ওয়াইড, বাট এটা পার্টস এখানে একটা ফোটা অ্যাভেলেবল না, মানে কোনো কিছুই অ্যাভেলেবল না। হ্যাঁ, তো এটা আমাকে বাইরে থেকে সোর্স করতে। যেমন আমি এক্সাম্পল দিই, আমার এটা আমি যখন নিয়ে আসি তখন এই রাবার সিলগুলা কিছু ছিল না, সাইড স্কার্ট ছিল না, রিয়ার ফ্রন্ট স্টেবিলাইজার বার কিছু ছিল না। এগুলা সব আমি মানে আমি ইউএসএ তে ভিজিটে গেছিলাম গত বছর। আমি ফ্লোরিডা জাঙ্কইয়ার্ড, বস্টনের জাঙ্কইয়ার্ড, নিউ ইয়র্কের জাঙ্কইয়ার্ড নিজে গিয়ে আমি খুঁজে পার্টস নিয়ে আসছি। হ্যাঁ, খরচ বেশি পড়েনি, বাট দ্য এফোর্ট দ্যাট ইট ওয়েন্ট ইনটু। এবং এইটা ঢাকায় যখন নিয়ে আসছি, এরা বলে এটা কি, আমি বললাম জিম ইকুইপমেন্টস পার্ট। এখন দেখেও বুঝতেছে না যে বডিও তো নাই। হ্যাঁ, তো ওটাও জিজ্ঞেস করতে পারছে না, ভাই আপনি জিমের ইকুইপমেন্ট আছে, বডি তো মনে হচ্ছে না যে আপনি ওয়ার্কআউট করেন। তো বলেন তো নিয়ে আসছি, কয়েল স্প্রিংটা নিয়ে আসছি যেমন থাইল্যান্ড থেকে। তো থাইল্যান্ডে আবার যেটা হচ্ছে, থাইল্যান্ডে আমি নক করি, এরা তো ভাষা বুঝে না। তো আমি এরকম থাইল্যান্ডে কয়েক জায়গায় নক করছি, কেউ রেসপন্ড করে না। একটা বেটা কিন্তু আমাকে রেসপন্ড করছে, ও আছে বা অন্য ডিস্ট্রিক্টে। সো ওটা ওই জায়গাটার নাম হচ্ছে কি নন্থুপুরি সামথিং। হ্যাঁ, 1.5 ঘন্টা ড্রাইভ ফ্রম ব্যাংকক। তা আমি যখন তার ওখানে যাই, আমি ঢোকার পরে আমি কিছু ফেসবুকে শেয়ারও করছি, ওটা কিন্তু ওটা পেলুট পাড়া, ওটা পেলুট পাড়া। তো ওর কাছে হচ্ছে যে আমি বললাম এটা আছে নাকি, তো সে পারলে নিচে থেকে ম্যাজিকের মধ্যে এই যে, তো আমি বললাম এটা হবে নাকি, এই যে। তো সে তার কাছে সবই আছে। তো কিন্তু কিছু জিনিস পার, যেমন আমার বুট লিপটা, মানে এই যে ডিক্কির যেখানে লকটা থাকে,
ওই বুটের লিফটটা এটা কিন্তু আমি ওর কাছে পাইনি, এটা আমি আবার ফ্লোরিডায় পাইছি। আচ্ছা। তারপর এই ডোর কার্ড কিন্তু আমি আমার যেটা ছিল এটা জাপান থেকে যেটা আসছে এটা সব ভচকায় গেছিল, এটাও আমি কিন্তু নিয়ে আসছি। এইটা আবার আমাকে এয়ারপোর্টে ধরে বলে এইটা কি ভাই, হ্যাঁ তো এটা বলছি এটা হচ্ছে আমি মিউজিশিয়ান, আমি সাউন্ড প্যাডিং এর জন্য দামি কিছু প্যাড নিয়ে আসছি। তো এবং কনভিনসিংলি কথাটা বলতো, মানে একেবারে উইথ কনভিকশন। হ্যাঁ তো গান গেয়ে দিতাম ওখানে কিছুক্ষণ। হ্যাঁ জান এটা আমি শিখছি আমার আব্বার থেকে। আমার আব্বা সুইডেনে যখন গেছে, আব্বা তো গার্মেন্টসে ছিল, তো সুইডেনে যখন গেছে তো আব্বাকে জিজ্ঞেস করছে, মানে ওরা মানে ইফ ইউ প্লে এনি ইনস্ট্রুমেন্ট তারা কিন্তু খুব লাইক করে। তা আব্বাকে জিজ্ঞেস করছে তুমি কি ইনস্ট্রুমেন্ট প্লে করো, তা আব্বা বলছে তবলা। তাই বলে আব্বা তবলা বললা কেন, বলে তবলা তো সে খুঁজে বার করে করবে না, গিটার বললে তো গিটার দিয়ে দিবে একটা যে বাজাও গান। তা আব্বা বলছে তবলা, হ্যাঁ বেহালা। হ্যাঁ তা আব্বা এরকম বলে পারে, ও অসম, হ্যাঁ মিস্টার শাহেদ তুমি তবলা বাজাও। আব্বা তো ওখানে কিছু কিছু জাকির হোসেন কথাটা তো বলে টলে দিছে। তো ওটা আমি এয়ারপোর্টে কাজে লাগাইছি। সো টপিকটা কি ছিল জানেন? এরকম পার্ট অনেকগুলো নিয়ে আসছি আমি। তারপরে এই যে এটা কিন্তু অ্যানালগ ড্যাশবোর্ডটা ছিল, মানে আমার অস্ট্রেলিয়াটা যেমন ছিল ফুল ডিজিটাল, তো এটাকে ফুল ডিজিটাল করছি। এন্ড অ্যাজ উই স্পিক লাস্ট টাইম কিন্তু মিটারটা অন্যরকম ছিল, এবার কিন্তু মিটারটা না না এটা ঠিক আছে, বাট এটা যেমন অ্যাকচুয়ালি কিন্তু এখানে দেখাচ্ছে 6.5 ফুল কাট অফ পয়েন্ট। হ্যাঁ বাট এটা অ্যাকচুয়ালি 7.5। সো 7.5, বাট আমি এটা আনছি বিকজ আমি BB4 এর মিটারটা নিয়ে আসছিলাম ভুলে ইউএস থেকে, মানে যেটা আমি জাঙ্কেট থেকে নিয়ে আসছি ওটা BB4 এর ছিল। BB4 থাকাতে 4 হুইল স্টিয়ারিং আর এয়ার ব্যাগের কোনো সাইন ছিল না, তো আমার যদি এরর দেয় আমি কোনো কিছু পাবো না। সো এইটা আমি পরে এটাও সোর্স করি, এটা থাইল্যান্ড থেকে সোর্স করি। তো এটা 4 হুইল স্টিয়ারিং এবং এটা এখানে ফিট করাই আমি পুরো ওয়্যারিং ডায়াগ্রাম খুঁজে বার করে এবং পুরো ইঞ্জিন ম্যানুয়াল সহ ইলেকট্রিক্যাল ম্যানুয়াল সব নিয়ে গ্যারেজে দিই এবং এরা পুরোটা ওয়্যার ইন্ডিভিজুয়ালি তারা চেক করে কোনটা 4 হুইল স্টিয়ারিং কোনটা এন্ড লাস্টে কিন্তু ফগ লাইট ছিল না, যে এখানে 3টা সুইচ অ্যাড হয়েছে। সো ফগ লাইট অ্যাড হয়েছে আর ডিমারটা এখনো কাজ করতেছে না। ডিমারটা মানে রাতে এটা খুব ডিম, মানে এখন যেন ইউ উইল নট সি এনিথিং, একটু দেখা যায়। সো এইটা তো পার্টস সোর্সিং ইজ আ মেজর ইস্যু। মানে এখন যদি আমি মানে কেউ আমাকে হিট করে, মানে আমি তো হিট করলে তো একটা কপাল, বাট আমি কনজারভেটিভ ভাবেই চালাই বিকজ এটা ঢাকা শহর চালানোর মাঝে কিন্তু একটা আর্ট আছে। যেমন আমার ড্রাইভার আমাকে বলে যে ভাইয়া আপনি কিভাবে ইউটার্ন নেন, আমাদের ইউটার্ন নিতে তো কষ্ট হয়। দেখো ইউটার্ন নেওয়াটা কোনো ব্যাপার না, তোমার ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চুজ দি রাইট কার টু থ্রেট। একটা মার্সিডিজ যখন আসে আমি তখন বিন্দাস ইউটার্ন মেরে দিই বিকজ মানে সে কিন্তু আমাকে চ্যালেঞ্জ করবে না। কিন্তু আমি ট্রাক হু ডাজন্ট গিভ এ ড্যাম, হ্যাঁ তাকে আমি চ্যালেঞ্জ করবো না, বা সিএনজি বা এখন সো কল টেসলা, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করবো না। সো আমাকে চুজ করতে হয় যে কোন গাড়ি। আমি ওয়ার্ডটা হেট করি, এটাকে টেসলা কেন ডাকে আই ডোন্ট এখন জাস্ট হেট ইট। সরি ফর বিং অফ টপিক, বাট সিএনজিটা কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তা আমি কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এদিকে আয়, আমি তো এটা তো বলবো না। হ্যাঁ কিন্তু এটা তো রং। তারপর বেবি ট্যাক্সি, হ্যাঁ তা আমাদের ইট মেক্স সেন্স যে ছোট ট্যাক্সি, ওই বেবি আমরা ডাকতাম ওই বেবি এদিকে আয়। তো এটা তো এখনকার যুগে তো এটা তো বলবে যে এই তো শালা মিসোজিনিস্ট, হ্যাঁ আই বেবি, ওই আরামজাদা বেবি, হ্যাঁ এরকম কত কিছু। সো আমরা তো আমাদের টার্মিনোলজি গুলোই রং। You didn't know that আমরা যে বেবি ট্যাক্সিকে বেবি ডাক, বেবি না মানে আমি জানতাম, এখন বলার পর আমি রিকল, আমরা কিন্তু ভদ্রমতো ডাকি না বেবি এদিকে ওই বেবি। তো ওই জিনিসটা পার্টস যেটা পার্টসে ছিল আমি তো ডিস্ট্রাক্ট হয়ে তো পার্টস অ্যাভেলেবিলিটি এটা কিচ্ছু নাই। হ্যাঁ এখন যেটা করতে হবে যাদের 2-3টা পেরোড আছে তাদের বাসায় রেড মেরে কিছু চুরি করে নিয়ে আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। Unrivaled quality. Journey with confidence. Mobile. And from your point of view, 3 pros and 3 cons of the Prelude. Pros দিয়ে শুরু করি। পজিটিভ প্রোজ হচ্ছে এটা হচ্ছে প্রোজটা, মানে এটা সাবজেক্টিভ রেঞ্জে পড়ে যায়। আই লাইক দ্য লুকস অফ ইট, আর কালারটাও খুব সুন্দর করে করা হয়েছে, মিলানো রেড। সো প্রোজ লুকস। সেকেন্ড প্রো হচ্ছে ফান টু ড্রাইভ, এটাও কিন্তু সাবজেক্টিভ। কারো কাছে ইভো ইজ ফান টু ড্রাইভ, কারো কাছে
CHR is fun to drive, but I don't know. Sorry. So আমার কাছে ফান টু ড্রাইভ হচ্ছে দ্য কার। আমি তো মনে করি একটা গাড়ি 300 হর্স পাওয়ার বেশি দরকার নাই তো গাড়িটা এনজয় করার জন্য। সো আমি এটা যেটা আমি যে ফিলটা পাই যে আমি চালাচ্ছি, আমি আমার ক্যাফে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আমি স্টিয়ারিং এর সেন্সেশন মাঝে মধ্যে একটু একটু এটা শুনতেছি, হ্যাঁ এখন যাচ্ছে না কিন্তু সুপার স্পিডে, কিন্তু এটা যে একটা কথা বলতেছে আই লাইক ইট। হ্যাঁ সো এই দ্য থ্রিল, দ্য ইঞ্জিন নোট, হ্যাঁ আর এনের যে একটা ইনস্ট্যান্ট রেসপন্স, আর এটা ভিটেক ক্রসওভার অসম। সো ইটস ফান টু ড্রাইভ। ফানটা আমার কাছে ফান, রাইট। থার্ড প্রো হচ্ছে obviously it's a Honda engine, so it's brutally reliable. So এটা নিয়ে কোনো টেনশন নেই as long as I maintain it, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রোস। কনস এর মাঝে হচ্ছে যে আমি তো বললাম যে ফুয়েল বলবো না, ফুয়েল উই অল নো যে ফুয়েল খারাপ, এটা সো এটা ধরে না এটা ডিফেক্টো কন আছে। এটার কন হচ্ছে পার্টস পাওয়া যায় না, সো আমাকে আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, সেনসিটিভ এবং কনজারভেটিভ ভাবে অ্যাকচুয়ালি এটার নিচে হ্যাঁ আমার চালাতে হবে। সেকেন্ড হচ্ছে এটা ভালভ অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা, এটা একটা এটা ভালভ অ্যাডজাস্ট মেকানিক্যালটা আমি একটার মাঝেই র‍্যাপ করে ফেলি। টাইমিং বেল্টটা চেঞ্জ করতে হবে সেইটা। তো ভালভ ভালভ অ্যাডজাস্টমেন্ট করতে আর টাইমিং বেল্ট এটা কনসার্নিং একটা ব্যাপার। আর থার্ড কন আরেকটা বলবো, মেবি ইট ইজ নট as greatly loved as Integra, Civic or NSX, বাট এটার একটা কাল্ট ফলোইং তো আছে, ঠিক আছে। সো যারা লাভ করে তারা তো লাভ করেই। সো এইটি তো কন, আমি খুব জেনারিক কন গুলোই বললাম। হ্যাঁ, মানে what do you think কোন কারণে it wasn't such a big? এটা কয়েকটা কারণ আছে। ফার্স্ট অফ অল দিস ওয়াজ ভেরি এক্সপেন্সিভ কম্পেয়ার্ড টু সিভিক অ্যান্ড ইন্টিগ্রা, ঠিক আছে, ওয়ান। সেকেন্ড হচ্ছে সিভিক ইন্টিগ্রা কিন্তু অনেক লাইটার এটার থেকে। এটা কিন্তু হেভি কার, মানে তখনকার 1350 কেজি কিন্তু তখনকার হিসাবে, হ্যাঁ ইন্টিগ্রা সব কিন্তু 1100 হাজারের মাঝে পড়ে যায়। H22A কিন্তু K20 এর বাবা হিসেবে ধরা হয়, বাট H22 is actually heavier engine than K20, so ওদিক দিয়ে H22 মার খেয়ে যায়। কারণ মানুষ তো অ্যাকচুয়ালি ফ্রন্ট হুইল ড্রাইভে যদি ফ্রন্ট হেভি বেশি হয়ে যায় তাহলে তো সমস্যা। তো H22 এই জায়গায় সমস্যা। আর এটা হচ্ছে এটা আরেকটা H22 একটা সমস্যা আছে, এটা FRM কোটিং করা, কি বলে সিলিন্ডার ওয়াল গুলা। সো এটা আবার এটাকে টার্বো করাটাও এটা একটু চ্যালেঞ্জিং। যদি এটা টার্বো করা যায়, বিকজ এটা কিন্তু আবার ক্লোজ ডেক ইঞ্জিন, ওপেন ডেক না। তো ক্লোজ ডেক ইঞ্জিন যেটা হচ্ছে যে ওই যে ওপেন ডেকে যেটা হচ্ছে ইঞ্জিনটা যদি মানে ওই ভালভটা খোলা, মানে ভালভ হেডটা যদি সরানো হয়, তাহলে মনে হবে সিলিন্ডার হোলগুলা ফ্লোট করতেছে, মানে ওখানে কুলেন্ট যাওয়ার ইয়া থাকে, এক্সট্রা হোল থাকে, মানে কনসেন্ট্রিক সার্কেল। এটা কিন্তু কনসেন্ট্রিক সার্কেল না, এটা কিন্তু একটাই হোল। সো এটা পুরা মানে ব্লকটা ইজ মোর স্টেবল, সো এটা কিন্তু ইয়া নিতে পারে, অ্যাবিউজ নিতে পারে। বাট আমার টার্বো করার কোনো ইচ্ছা নাই। মেবি আই এম কন্টেমপ্লেটিং যে এটাকে ম্যানুয়াল করবো কিনা। এটা হচ্ছে আমার একটা ম্যানুয়াল আমি থাইল্যান্ডের লোকের সাথে আলাপ করে রাখছি। তো সে 35,000 বাত সে বলছে নিবে। এটার মাঝে সেটা হচ্ছে যে এটার আবার অটোর মাউন্ট আলাদা, ম্যানুয়ালের মাউন্ট আলাদা। তো সে এই গিয়ার নব থেকে নিয়ে ক্লাচ প্লেট সবকিছু, এবং ইসিউ, এটার ইসিউ আলাদা, ম্যানুয়ালের ইসিউ আলাদা, বিকজ ওই অটোর ইসিউ দিয়ে ম্যানুয়ালটা চলবে, বাট ভিটেক ট্রিগার করবে না বা গাড়ি শাটডাউন হয়ে যাবে, এরকম কিছু একটা। ভাই একটা শর্ট পুল ইফ পসিবল। হ্যাঁ, একটু আমরা তো লেফট দিয়ে বের হয়ে যাবো না? হ্যাঁ, লেফট দিয়ে। গাড়ি মাঝখানে একজন 60-80 রাখলেই তো হয়ে যায় না, দুটোই 80 হয়ে বসে আছে। and the shifts are really smooth. আমি এটা বলতে যাচ্ছিলাম, মানে সুন্দর একটা
এটা মানে ইট কুড বি বেটার, বাট এটা তো আর ইয়া না পিডিকে বা ডিসিডি না, বাট ওটা মাথায় রেখেই করতে হবে। জি হ্যাঁ, আজকে তো এলিভেটেড থাকলাম। এমনি তো মানে ম্যানুয়াল ছাড়া আর কোন ফিউচার প্ল্যানস? ফিউচার প্ল্যান হচ্ছে প্রথমত গাড়িতে অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যানস তখনই হয় যখন বেসিক্সটাকে ঠিক করা যায়, রাইট। সো এটাতে এখন কারেন্ট ইস্যু হচ্ছে যে রিয়ার লিঙ্ক রডটা খারাপ আছে, আচ্ছা, সো ওটা অর্ডার দিছি। তারপর এবিএস, এই যে এবিএস লাইট চলে আসে, জি, সো এটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, বাট এটা OBD1 সব জায়গায় কাজ করতে পারে না। তো ফাইনালি এটা আইডেন্টিফাই করা হয়েছে, এটা হুইল স্পিড সেন্সরটা খারাপ, মানে দুনো সাইডে। সো এটা অর্ডার দেওয়া হয়েছে, এটা এক সপ্তাহের মাঝে চলে আসবে। আর তারপর এই যে ডিমারটা আমি থাইল্যান্ডের লোকটা বলছি যে আমি আপনাকে চেঞ্জ করে দেবো, আমার সময়টা নাই যে আমার থাইল্যান্ডে যাবো, থাইল্যান্ডে ডিমার নিতে যাবো, মানুষ তো বলবে যে আমি অন্য কাজে যাচ্ছি থাইল্যান্ডে। সো থাইল্যান্ডে থেকে ওটা আনা হচ্ছে না, এটা আমি আবার অর্ডার দিছি। আর যেটা থাইল্যান্ডে গেলে যখন ওর সাথে কথা বলবো তখন স্পেয়ার হিসেবে রেখে দেবো। সো বেসিক কিছু কাজ আছে, যেমন এখন আরেকটা কাজ যেটা আছে যে আমি আন্ডার কোটিং করছি। লাস্ট টাইম যখন আমরা শুট করছিলাম তখন কিন্তু আন্ডার কোটিং করা ছিল না, সেটা আন্ডার কোটিং করা আছে, তো এটা করলাম। এখন আমার যেটা কাজ হচ্ছে যে সেটা হচ্ছে যে গাড়িটাকে আমি ওই যে মাফলার টাফলার লাগাইনি, গাড়িটা কিন্তু ন্যাচারাল সাউন্ডিংই আছে, ওটা আমি কোনো মাফলার টাফলার কিছুই লাগাবো না। আমি আরো ইনফ্যাক্ট গাড়িটাকে আরো আইসোলেট করবো। আমি পুরো গাড়িটা এই ঈদের পরে ফুল ইনসুলেশন করবো, ওই যে ফোম সাউন্ড প্রুফ, ওইটা পুরো গাড়িটা আমি ইনসুলেশন করবো, যাতে ইন্টেরিয়রে কিছু র্যাটলস আছে ওগুলাকে যদিও শোনা যাচ্ছে না। হ্যাঁ, এটাই বলতাম, অত কিন্তু আমার হচ্ছে যে হ্যাঁ, সো আমার কাছে ওই যে কিছু ইস্যু হ্যাঁ আমার কাছে লাগে, সেটা আমি আল ফিক্স ইট। ওটা ইনসুলেশন আমি লিস্ট করা আছে, তো এগুলা করার পরে যখন দ্য কার ইজ মানে কমপ্লিটলি মানে সর্টেড টু মাই লাইকিং, তখন আমি এক্সপ্যানশনের যেটা হচ্ছে যে ম্যানুয়াল একটা হচ্ছে, ম্যানুয়াল ইজ ওয়ান অপশন, বাট এটা আমি ম্যানুয়ালটা কাকে দিয়ে করাবো এবং এটা কিরকম করে ওয়ারিংটা হবে ওগুলো একটা ফ্যাক্টর। সো ওটা আনটিল আনলেস সামওয়ান মানে আমাকে বলে যে ভাই মানে আল্লাহর কসম আমি এমন ভাবে করবার টের পাবেন না, হ্যাঁ, তখন আমি অত করব। এটা আমি হর্স পাওয়ার তো বলে 200, সো আমার মেইন জিনিস হচ্ছে যে আমি ইঞ্জিন রিবিল্ড আমি করব না, ইঞ্জিন ইজ ভেরি স্মুথ এন্ড এভরিথিং। আমার যেটা হচ্ছে যে বাড়ানোর জন্য আর কি করা যায়, সো একটু হয়তো ওই যে কোল্ড এয়ার ইনটেক একটু হয়তো বসাবো, ইনটেক ম্যানিফোল্ডটা একটু আফটার মার্কেট লাগাবো, তারপর এক্সস্ট স্ট্রেট পাইপ করবো না, সো দরকার হ্যাঁ। সো এটা হচ্ছে যে মানে এইজের সাথে সাথে মানে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট। যেমন আমি টিন্ট করা, এখন টিন্ট করা দুইটা কারণে, একটা হচ্ছে গাড়িটা ঠান্ডা রাখা, 3টা কারণ, আর একটা হচ্ছে গাড়িটা দেখতে সুন্দর লাগে টিন্ট করলে, আর থার্ড হচ্ছে যে এই বুড়া এটা চালাইতেছে মানে কথা এইটাকে কনসিল করা। হ্যাঁ, তো এটা আই নো মাই লিমিট, বুড়া বেশি বলে ফেলছে, আই নো মাই লিমিটেশনস, ঠিক আছে। সো আমি এটাকে মানে মোর আউটলুকটা ওইএমটা, এবং অ্যাকচুয়ালি গাড়ি যখন ওইএম থাকে না এটা কিন্তু মাচ মোর অ্যাপ্রিশিয়েটেড হয়, ঠিক আছে। মানুষজন মড করে গাড়িটাকে, মানুষ হয়তো প্রথমে মডটা করতে চায় না, বাট এটা না দে গেট ক্যারিড অ্যাওয়ে, মানে এটা করতে 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 গাড়িটার অ্যাকচুয়ালি মেইন ক্যারেক্টার। এখন অনেকে বলে যে ভাই মড করে গাড়িটা ইউনিক আইডেন্টিটি পাওয়া যায়, হ্যাঁ, যে ওনার ওর নিজের টেস্টটাকে এক্সপ্রেস করা যায়। সো আমি আবার ওটাতেই বিলিভ। আমার কোনো গাড়িতে যেন আমি সিট কভার লাগাই না, কেন? ওরা কথা হচ্ছে সিট কভারটা নষ্ট হয়ে যাবে, তাহলে আপনি কিনছেন কেন? আরেকজনের জন্য কিনছেন, ইউ ইউজ দি সিট কভার, এনজয়েড, তো আপনার বেচার সময় সিট কভার লাগাই দেন, মানে কার্পেটটাকে রেক্সিন করতেছে, আই ডোন্ট সি। সো আমার হচ্ছে যে গাড়িটা আমি ওইএম যেরকম করে বিল্ড করছে আমি ওরকমই অ্যাকচুয়ালি টার্গেট। হ্যাঁ, আমি লোয়ার করছি, কারণ লোয়ার করে গাড়িটা স্ট্যান্ডসটা সুন্দর লাগে, এবং লোয়ার করলে গাড়িটার অ্যাকচুয়ালি ওইএমনেসটা কিন্তু দূর হচ্ছে না। সো আমি আই ওয়াজ কন্টেমপ্লেটিং যে রিম লাগাবো কিনা, মানে আফটার মার্কেট। পরে অনেক চিন্তা, আমার তো ওখানে আমি দেখো আমারটা অস্ট্রেলিয়াটা ছিল সিলভার কালারে, বাট উইথ ক্রোম হুইলস, সো অনেক সুন্দর লাগতো। আবার ওটার সাইড স্কার্টটা ছিল মডিফাইড, আর ওটা আমি স্পয়লার খুলে ফেলছিলাম, ওটা ডিস্পয়লার করা ছিল, সো ওটা অন্যরকম, ওটা অন্য লুক ছিল।
সো এটা হচ্ছে সো এটার ফিউচার প্ল্যানস হচ্ছে ভেরি কনজারভেটিভ। জি ইনশাআল্লাহ। এটাকে আগে ফার্স্ট অফ অল যেটা অ্যাজ এক্সপেক্টেড যেটা হওয়া উচিত আগে ওই জায়গায় নিয়ে আসি, তারপর হচ্ছে এই ডিজিটাল ড্যাশবোর্ডের দিস ক্যাপাসিটারস আর নোন টু বাল্জ, সো এটাকে রিক্যাপ করাতে হবে। সো এটা এখনো না, বাট আমি রিক্যাপ করাবো। সো এগুলো হচ্ছে মোর মানে প্রিভেন্টিভ মেইনটেনেন্স হচ্ছে মেইন কাজ। কারণ আমি তো এই গাড়িটা সেল করব না, এটা হচ্ছে আমার একটা মানে এক একজনের একটা শখ। আই লাভ দি লুক অফ দিস কার, আই লাভ ড্রাইভিং দিস কার, এবং ইটস এ লুকার। মানুষজন রাস্তায় গেলে এটা তো এটা যে আমি যে গ্যারাজে কাজ করাই ওখানে শোরুম আছে। ইনফ্যাক্ট ওই গ্যারাজওয়ালা আমাকে বলে যে ভাই মানে এরা তো এই গাড়ি কিনতে চায়, মানে ইনফ্যাক্ট ইটস এ হিন্ড্রেন্স ফর देयर বিজনেস অলসো। তাহলে আপনি ঠিক করে দিয়ে দেন গাড়িটা তাড়াতাড়ি আমাকে। সো এটা হচ্ছে সো লাল কালারটা ফুটে ওঠে, বাট ইনফ্যাক্ট আমি যতটুকু জানলাম যে লাল এটা বলে 2-3টা অলরেডি আছে। হ্যাঁ, সো আমি এটাকে ভবিষ্যতে আই মাইট টার্ন ইট ইনটু ব্লু। হ্যাঁ, আমার সিভিকের কালারটা স্পোর্টি ব্লু, ওইটা। দিস ইজ স্টেটমেন্ট ফর দি কারেন্ট জেনারেশন, যেটা হচ্ছে এটা অ্যান্টি ইভি কার, অ্যান্টি ইভি কার। এবং আমি ইভি এটা মেবি আমি অ্যাডামেন্ট, মেবি আমি বুঝি না, মেবি অবুঝ, হ্যাঁ, মেবি আই এম নট উইথ দি টাইমস, বাট I could never accept EVs. হ্যাঁ, বিকজ অ্যাজ এ ইউটিলিটি যে গাড়িটা আমি স্কুল ডিউটি করাবো ঠিক আছে ওই হিসাবে, বাট মানে আমি মানে আই কুড নেভার পোর মাই লাভ ইনটু অ্যান ইভি। হ্যাঁ, যতই ফাস্ট হোক না কেন, হ্যাঁ, যতই মেকানিক্যাল কম্পোনেন্টস সে বলে নাই, মেইনটেনেন্স ইস্যু নাই, আমরা যারা আমরা তো মানে জেনারেশন এক্স আর মিলেনিয়ালস এর একটা চাঙ্কে, মানে আমরা কিন্তু অ্যানালগ ওয়ার্ল্ড পুরো এনজয় করছি, ডিজিটাল ওয়ার্ল্ডটাও আমরা কিন্তু অ্যাবজর্ব করতেছি। সো আমরা যারা গাড়ি অ্যাকচুয়ালি চালাইছি, আমাদের মাইন্ডসেটটাই ডিফারেন্ট। যে আমরা গাড়ি দ্য কার উইল টক টু মি, দ্য কার উইল রেসপন্ড মানে উইথ নয়েজ। তো ওই জেনারেশন কিছু এখন কারেন্ট জেনারেশন ছেলেরা আছে, তারা অ্যাপ্রিশিয়েট করে যে মানে অর্গানিক কার্স গুলা কি হতে পারে। বাট এরা যদি আজকে সবসময় 0 to 100 নিয়ে বসে থাকে, তাহলে অ্যাকচুয়ালি নট কার লাভার। তাহলে তুমি প্লেনে চড়ে বসে থাকো, তুমি হাই স্পিডে যাচ্ছ। তো আমার কথা হচ্ছে যে দ্য কার এঙ্গেজ করতেছে, দ্য কার ইজ মেকিং হিউজ নয়েজ, এবং টিঙ্কারিং উইথ দি কার, আপগ্রেডিং উইথ দি কার। ইভিতে কি মড করবে ভাই? আমি বিগার ব্যাটারি লাগাইছি, এখন এমন আধা ঘন্টা বেশি গাড়িটা চলতে পারে। হ্যাঁ, সো এখানে জাস্ট আমার একটা ইনপুট, আসলে আমি যদি আমাদের সিটিটা কনসিডার করি, আমাদের সিটি পয়েন্ট A to পয়েন্ট B উইকডেতে চালানো না, এখন আমার কাছে অকটেন ইজ নট ওয়ার্থ ইট এনিমোর। ইদার হাইব্রিড অর ইভি হইতো, বিকজ আমার হাফ তেল চলে যায় ট্রাফিকে, আমি এই রিক্সা জাম ঠেলতে আমার অকটেন আমার খরচ করে ইজ নট ওয়ার্থ ইট। আমি রাদার কিপ দ্য উইকেন্ড কার ফর দ্য নাইট অর ফর দ্য উইকেন্ড, ওইটা অকটেন ড্রিভেন V8 টার্বো চার্জ, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। কিন্তু আমি এই জাম অফিসে যাওয়ার সময় আমি অকটেন মানে for at least as of now it's not worth it at all. Rather hybrid এ যাক, EV তে যাক, I'm more than happy. কোনো ইস্যু নাই আমার। Do you know this guy? এই যে ছোকরাটা? না, I don't know. আমিও চিনি না, because for EV ঠিক আছে। সো আমার কাছে আমি যদি কিনেও, আমি হচ্ছে ড্রাইভারকে দিয়ে দেবো, হ্যাঁ চালা, ঠিক আছে, ওইটা মানে অফিস ডিউটি ওগুলোর জন্য। ঠিক আছে, EV তো আমার আমার হচ্ছে যে হ্যাঁ আই গেট ইট, বাট আমরা তো অ্যাট লিস্ট পিওরলি ফ্রম প্যাশনেট পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি যে আজকে গাড়ি আমরা যে এনজয় করি, সো আমরা মানে হ্যাঁ ইউটিলিটি একটা, মানে আমি বলতেছি আরো ফ্রাস্ট্রেশন আমাদের তেলের কোয়ালিটি, তেলের দাম, এন্ড ইউ ওই সব থেকে আমি জাস্ট ফ্রাস্ট্রেটেড উইথ আওয়ার হোল সিস্টেম আর কি। এটাই। আচ্ছা, টেল মি ওয়ান থিং, বাসায় have you মানে when did you last time you see the toaster?
টোস্টার মানে টোস্টার মানে অন ইউজ দেখা হয় না, হ্যাঁ মানে টোস্টার আছে মানে such a মানে টোস্টারের কথা বল, টোস্টার ইজ অ্যান অ্যাপ্লায়েন্স, রাইট অ্যাপ্লায়েন্স, সো ইভি ইজ অ্যান অ্যাপ্লায়েন্স, হ্যাঁ তুমি হ্যাঁ মানে নাথিং ওয়াশিং মেশিন দেখে কেউ আরে ভাই আসেন ওয়াশিং মেশিন আমার দেখেন, হ্যাঁ সো এটা কিন্তু মানে নাথিং টু টক অ্যাবাউট, ইটস জাস্ট এ ইউটিলিটি, হ্যাঁ আমি ওটা আমি আই আন্ডারস্ট্যান্ড, বাট আমার কথা টোস্টার ইজ সামথিং দ্যাট ইউ ইগনোর, you you don't appreciate its utility, হ্যাঁ আজকে হ্যাঁ টোস্টারে টোস্ট করে নিয়ে আসো, হ্যাঁ তো ওই জিনিসটা ইভি ইজ অ্যাকচুয়ালি আমার কাছে সরি কাউন্টার দেখে ডিস্ট্রাক্ট আওয়ার ফার্স্ট লাভ ইন্টারঅ্যাকশন, না এই কাউন্টার কিন্তু ভালো, এইটা অনেক এটা কিন্তু ভালো, বাট এটা কিন্তু ক্রাউনের কিন্তু এটা যেমন রাখা ছিল আমি দেখালে হোয়াট ইজ দিস, উফ হ্যাঁ জি বা সরি ক্রাউন কি বলে এখন অ্যাকচুয়ালি জিনিসটার সমস্যা হয়ে গেছে, এখন এত এমিশন রেগুলেশন এবং গাড়ি তো অ্যাকচুয়ালি বানাচ্ছে, যদি ক্রাউনটা এক্সেপশন, গাড়ি অ্যাকচুয়ালি বানাচ্ছে ফ্রম ইউএস এর পয়েন্ট অফ ভিউ থেকে বা ইউরোপের পয়েন্ট অফ ভিউ থেকে, এমিশনস দেখতে হবে, লেন ডিপার্চার থাকতে হবে, এই জন্য কে জানি কালকে রাতে আমি যে মিট করলাম বলে এই পিলারটা বলতেছে যে বলে ট্রাক পার্ক করা যাবে নতুন সিভিকের, হ্যাঁ তাহলে যে এখন এটা কিছু করার নাই, বিকজ কিছু করার নাই, বিকজ এখন রুলস এন্ড রেগুলেশনস মানে এটা থিন, বাট এটা কিন্তু তখন অত রেগুলেশন ছিল না, এবং মজা জিনিস হচ্ছে এটার কিন্তু আবার মানে অ্যাক্সিডেন্ট ইম্প্যাক্ট এটা কিন্তু 4 স্টার, আচ্ছা এটা ইটস 4 স্টার, মানে এরপর থেকে মানে 5th জেনারেশন থেকে 4th জেনারেশনে কিন্তু আবার ইম্প্যাক্ট রেকর্ড ভালো, আচ্ছা এটা সো তো ক্রাউনের যেটা হচ্ছে ক্রাউন কি বলে বাইরের জন্য বানায় না, বাট ক্রাউনের যে হেরিটেজটা অ্যাকচুয়ালি টয়োটাও কিছু করতে পারবে না, বা কোনো ম্যানুফ্যাকচারার কিছু করতে পারবে না এখন, যেমন আর জীবনে ওই স্পোর্টস কার টাইপের আসবে না, যে নতুন প্রেলুডটা আসতেছে একটু হলেও তো আগলি লাগে, বিকজ এই উঁচা হাইব্রিড, হ্যাঁ তারপর ইয়ে কি বলে স্পোর্টস প্লাস শিফটার, যত কিছুই বলো হ্যাঁ ওগুলা ওই অরিজিনাল ফিলটা আনতে পারবে না, এবং এটা পারবে না তারা, বিকজ রেগুলেশনস এরকম হয়ে গেছে এখন, উই হ্যাভ লস্ট ইট, এখন অনলি উপায় হচ্ছে পুরান দিকে মানে পিছে তাকায় পুরান গাড়িগুলোকে রিস্টোর করা, প্রিজার্ভ করা, এই মোডে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই, অপশন নেই। জি আসলে থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম, ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট প্লেজার, ওয়েলকাম, প্লেজার ইজ থ্যাংক ইউ 100% মাইন, থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।